আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসরুম থেকে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে হাজির হয়েছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1 এর বিষয় কোড ৬৬/৪২১। অধ্যায় অষ্টম। গত ক্লাসে আমরা নবম অধ্যায় আলোচনা করেছিলাম। এই পর্যায়ে আমরা অষ্টম অধ্যায়টা আলোচনা করব। আজকের বিষয়বস্তু কাঁচ ও সিরামিক সামগ্রী। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে কাঁচ এর ব্যবহার। কাঁচ আমাদের প্রচুর ব্যবহার হচ্ছে প্রকৌশল সামগ্রী হিসেবে। আজকে তুমি যদি দেখো যে প্রতিটা হাই রাইজ বিল্ডিং যার এক্সটেরিয়র পাশে কাচের ব্যবহার, বিভিন্ন পার্টিশন কাজে কাচের ব্যবহার, বিভিন্ন দরজা জানালাতে নিত্য নতুন কাচের ব্যবহার শুরু হয়েছে এবং সিরামিক সামগ্রী হিসেবে বিভিন্ন ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং টপিকস নিয়ে পড়ি, এই সাবজেক্টের ইঞ্জিনিয়ারদের অবশ্যই এই বিষয়ে বিস্তারিত জানা উচিত। বন্ধুরা, চলো আজকে আমরা দেখি যে এই অধ্যায় শেষে আমরা কি শিখব। আমরা আজকে শিখব কাচের সংজ্ঞা, কাচের ব্যবহার উল্লেখ করতে পারবো, কাচের প্রকারভেদ এবং আকার উল্লেখ করতে পারবো, কাচের ধর্ম বর্ণনা করতে পারবো, সিরামিকের শ্রেণীবিভাগ, ধর্ম ও ব্যবহার ব্যাখ্যা করতে পারবো এবং কাচের উপাদানসমূহ উল্লেখ করতে পারবো। তাহলে বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি প্রতিটি আমরা মনোযোগ সহকারে আগে দেখব, দেন পরে নোট করব। তাহলে বন্ধুরা, প্রথমে আমি আসি কাঁচ কি। কাঁচ, দেখো বন্ধুরা, আমরা সবাই কাঁচ চিনি। এই ধরনের গ্লাসকে আমরা কাঁচ বলি। গ্লাস বলতেই আমরা কাঁচ, এই ধরনের ম্যাটেরিয়ালস অনেক দেখেছি। এই কাঁচগুলি কিভাবে আসে একটু খেয়াল করো বন্ধুরা। কাঁচের মূল উপাদান স্যান্ড বা বালি। আমরা বালি নেই, এর সাথে সোডিয়াম কার্বনেট এবং ওয়াস্ট রিসাইকেল গ্লাস, মানে পুরাতন যে গ্লাসগুলি আছে বা আমরা অপচয় করি বা ওয়েস্টের সামগ্রী হিসেবে যে সমস্ত গ্লাসগুলি ফেলে দেই, এই সমস্ত গ্লাস এবং ক্যালসিয়াম কার্বনেটের সাহায্যে আমরা কি করি, এটাকে একটা হিট দেই। এগুলি মিশ্রণ করে হিট দেই, প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট দেই। হিট দেওয়ার পরে যে গলিত পদার্থ আসে বা তরল পদার্থটা আসে, সেই তরল পদার্থের মাধ্যমে আমরা একটা ছাঁচে নির্দিষ্ট শেপ বা নির্দিষ্ট আকারে একটা ঢালাই করি, যে ঢালাইয়ের আউটপুট হিসেবে আমরা এই গ্লাস পাই। অর্থাৎ কাঁচ নির্মাণ উপকরণের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। বালিকে উচ্চ তাপে অর্থাৎ 1700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিগলিত করে এগুলোকে তৈরি করা হয়। কাঁচ স্বচ্ছ, অদানাদার, ভঙ্গুর এবং আলোর প্রতিফলন ও প্রতিসরণ গুণসম্পন্ন কঠিন পদার্থ। তাহলে কি এটা কি কাঁচ একটি স্বচ্ছ, মানে প্রথম শর্ত হলো স্বচ্ছ, অদানাদার, এর মধ্যে দানা নাই, ভঙ্গুর, ভেঙে যাবে, এবং আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুটেই থাকতে হবে। এই সমস্ত গুণাবলী সম্পন্ন এই পদার্থকে আমরা কাঁচ বলবো। তাহলে বন্ধুরা, আমরা এই পর্যায়ে দেখি কাচের বিভিন্ন উপাদানগুলি। উপাদানগুলি কি? আমরা যখন কাঁচ তৈরি করতে যাই, কাচের তৈরিতে এর উপাদান ও উপাদানের আনুপাতিক হারের তারতম্যের কারণে এগুলো ধর্ম, গুণাবলী, উপযোগিতা, ভিন্নতা আনা যায়। তাই ভিন্ন ভিন্ন ধরনের ও গুণাবলীর জন্য এগুলোর উপাদান ও উপাদানের আনুপাতিক হারে ভিন্নতা দেখা দেয়। এখানে সাধারণভাবে কাচের উপাদানগুলির আনুপাতিক হার দেখানো হলো। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের কাঁচ ইউজ করি, এই কাঁচগুলির বিভিন্ন উপাদানে বিভক্ত থাকে। সব ধরনের কাঁচে কিন্তু একই ধরনের উপাদান থাকে না। আমরা এখানে যা আলোচনা করতেছি সেটা কি সাধারণ মানে একটা কাঁচ, যে কাঁচে আমাদের কি থাকে, বালি 50 থেকে 78%। অর্থাৎ দেখো, আমরা প্রথমেই বলে নিয়েছি বালির কাচের মূল উপাদান কি, বালি বা সিলিকা, যার পরিমাণ থাকে কত,
50 থেকে 78%, পটাশ 2 থেকে 17%, চুন 6 থেকে 15%, এগুলি ক্ষারকীয় উপাদান। সোডা এটাও একটা ক্ষারকীয় উপাদান, পটাশ একটা ক্ষারকীয় উপাদান। সোডা কতটুকু থাকে? 3 থেকে 16%, অ্যালুমিনা 1 থেকে 7%, এবং অন্যান্য উপাদান যেমন বোরাক, রঞ্জক, লেড অক্সাইড, ভাঙ্গা কাঁচ ইত্যাদি। তাহলে এই যে উপাদানগুলি আমরা তৈরি করি, এই উপাদানগুলির মাধ্যমে তৈরি করি, তাহলে এই যে তৈরি করার পরে যে কঠিন পদার্থটা পাই তাকে আমরা বলবো কাজ। তাহলে বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখি কাজের কিছু বিভিন্ন ধরনের কাজ। কারণ আমরা যে কাজগুলি ব্যবহার করি সেই কাজগুলি আমাদের ব্যবহার অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ ব্যবহার করি। তাহলে একটু দেখে আসি এগুলি কি। দেখো বন্ধুরা, প্রথমে আমরা ধরি বাণিজ্যিক ব্যবহারের উপর ভিত্তি করে শীট গ্লাস। শীট গ্লাসটা আসলে কি? একটা শীট আকারে থাকে, অনেক বড় শীট, যেমন আমাদের বাংলাদেশে দেখা যায় যে 8 ফিট বাই 4 ফিট আকারের শীট পাওয়া যায়, কাচের শীট। এগুলি বিভিন্ন পুরুত্বের পাওয়া যায়, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার, 2 মিলিমিটার, বিভিন্ন আকারে 10, 12 এই ধরনের মিলিমিটারের কাজগুলি পাওয়া যায়। এই যে কাজ, এই শীট গ্লাসটা এটাও একটু নিম্নমানের কাজ। নিম্নমানের কাজ বলতে এটা এত স্বচ্ছ না, বাট এটার থিকনেসের কম বেশি হয়। আমরা যখন কাজ বানাতে যাই এটার প্রতি একটু যত্নশীল কম থাকে বিধায় এটার থিকনেসে কম বেশি থাকে। এরপরে আমরা আসি প্লেট গ্লাস। এটা অনেকটা স্বচ্ছ একটা কাজ, স্বচ্ছ। আমরা বিল্ডিং এ যখন ইউজ করি শীট গ্লাসটা ইউজ করি বিভিন্ন দরজা জানালার গ্লাস হিসেবে। তোমরা যদি গ্রিল বা ফ্রেম কোনো তৈরি করো, ওই ফ্রেমের মাঝখানে যে ছোট ছোট টুকরা করে কাঁচগুলি দেওয়া হয় সেটা কোথা থেকে দিই? আমরা শীট গ্লাস থেকে দিই। পাশাপাশি প্লেট গ্লাস, এই প্লেট গ্লাসটি অনেক স্বচ্ছ পদার্থ বা অনেক শক্তিশালী পদার্থ, পাশাপাশি এর থিকনেস ইকুয়ালিটি থাকে, এর মধ্যে একটা সমতল সারফেস পাওয়া যায় এবং অনেক স্বচ্ছ পদার্থ। এই গ্লাসগুলি আমরা বিভিন্ন ধরনের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র, পার্টিশন ওয়াল, কার্টেন ওয়াল, এক্সেট্রা ওয়ালে ব্যবহার করে থাকি। তোমরা হয়তো বুঝতেছো না যে কার্টেন ওয়াল আবার কি। কার্টেন ওয়াল আমি তাকেই বলবো যে সমস্ত ওয়ালগুলি কাচের তৈরি বা কাঁচ এবং আদার্স সামগ্রী দিয়ে তৈরি করা হয়, তাকে আমরা কার্টেন ওয়াল বলি। বর্তমানে আমাদের দেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে এই কাচের ওয়াল বা কার্টেন ওয়াল এবং আরো অনেক নামে, আমি যেটা ব্যাখ্যা করব পরে, বিভিন্ন নামে এই কাজগুলি করা হয়। তাহলে বন্ধুরা, শীট গ্লাস এবং প্লেট গ্লাসের মধ্যে মূলত যে পার্থক্যটা আছে সেটা তোমরা আশা করি বুঝতে পারতেছো। ওয়্যার গ্লাস, ওয়্যার মানে কি? তার। অর্থাৎ আমার কোনো গ্লাসের সাথে যখন তারের একটা আবরণ থাকে, তার জালির মতো একটা আবরণ থাকে, এটা কেন দেয়? আমাকে এটাকে শক্ত আরো বেশি করার জন্য, অল্প খরচে বেশি শক্তি পাওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে আমরা ঢালু ছাদে বা ওয়ার্কশপের ভেন্টিলেশনে এই ধরনের কাজগুলি বেশি ব্যবহার করি। অনেক সময় দেখা যায় বিভিন্ন আঘাতে এ ভাঙে না, বাট খরচ কম পড়ে, আমরা জাস্ট তারটা ব্যবহার করি। ভিতরে তার দেওয়ার ফলে আমাদের কাজটা একটু শক্তিশালী থাকে এবং এই কাজটা একটু অস্বচ্ছ কাজ। বাইরে থেকে আলো আসবে, বাট পর্যাপ্ত আলো এখানে ঢুকবে না। আমি বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে এর দেখা খুব একটা যায় না। এই পর্যায়ে আমরা আসি সেফটি গ্লাস। সেফটি গ্লাস একটা গুরুত্বপূর্ণ গ্লাস। এই গ্লাসটি কি হয়? দুই পাশে দুটি কাঁচ এবং মাঝখানে একটা প্রলেপ থাকে, যে প্রলেপের মাধ্যমে আমরা এই গ্লাসটাকে প্রোটেকশন দিই। যেমন আমি যে গাড়ির সামনের কাজ, কারের সামনের কাজ, এই সমস্ত কাজগুলি যে ব্যবহার করি ওই সমস্ত সবগুলি সেফটি গ্লাস। যেমন আমরা একটা গাড়ির যে সামনের লুকিং, যে সামনের শিলটা থাকে সেই শিলটা কিন্তু অনেক শক্তিশালী, অনেক সময় গুলি করলেও ভাঙে না। কেন ভাঙে না? কারণ মাঝখানে দুইটা কাচের মাঝখানে একটা প্রলেপ থাকে এবং খুব উচ্চ চাপে এবং তাপে
একে কম্প্রেস করে এই গ্লাসটা তৈরি করা হয়। এ খুব শক্তিশালী একটা গ্লাস এবং প্রোটেকশনে কাজ করে। 2, সোডা লাইম গ্লাস। এই গ্লাসের মূল উপাদান থাকে কি সোডা এবং লাইম। এই গ্লাসগুলি একটু কম গুরুত্বপূর্ণ এবং কম দাম কম দাম এগুলির দেখা যায় একটু অস্বচ্ছ এবং এগুলি আমার সাধারণত বিভিন্ন টেবিলের টপিং বা ছোটোখাটো কোনো পার্টিশন ওয়ালে আমরা ব্যবহার করতে পারি। বড় সিলিকেট গ্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গ্লাস, অনেক স্বচ্ছ একটা গ্লাস। এই সমস্ত গ্লাস দিয়ে আমরা বিভিন্ন চিকিৎসা সামগ্রী, টেস্টিং ল্যাবের জন্য সামগ্রী এবং অনেক ধরনের স্বচ্ছ আমরা আমাদের হাউস হোল্ড সামগ্রী তৈরি করি। এটা অনেক স্বচ্ছ। এগুলি খুবই দামি গ্লাস এবং এগুলির ব্যবহার অনেক বেটার। ফাইবার গ্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গ্লাস। আমরা দেখি যে এই যে গ্লাস, এটা আসলে আমরা গ্লাস আকারে দেখি না, এটা কি একটা ফাইবার, কাচের যে ফাইবার, এই ফাইবারের সাথে কার্বনের সাথে যোগ করে একটা ফাইবার তৈরি করা হয়, যে ফাইবারটা খুবই শক্তিশালী এবং এই ফাইবারটা আমাদের বিশেষ করে কোটিং এর কাজ করে। কিসের কোটিং? আমরা যখন বিমানের ইন্টার একটা লেয়ার দেই যেটা হিট প্রুফ করে, এবং আমরা যদি মিসাইলের হিট প্রুফ করার জন্য দেই, বা আমরা যদি এই বিভিন্ন বোর্ডের হিট প্রুফ করতে যাই, সেক্ষেত্রে আমরা এই ফাইবার গ্লাসটা ইউজ করি। ফাইবার গ্লাস অনেক শক্তিশালী একটা ম্যাটেরিয়ালস, যা একটা আবরণ হিসেবে কাজ করে এবং হিট প্রুফ করে। এটার ব্যবহার অনেক বেশি। লেড গ্লাস, এই গ্লাসটি আমরা অনেক স্বচ্ছ এবং এটার প্রতিফলন ঘটে। আমরা বিভিন্ন প্রিজম, অপটিক্যাল, এই সমস্ত গ্লাসে এই এই সমস্ত কাজে এই সমস্ত গ্লাসটি ইউজ করি। এগুলি দেখা যায় যে যদি আমরা একটু আলোর বেশি প্রতিফলন করে সেক্ষেত্রে কালো হয়ে যেতে পারে। আমরা অপটিক্যাল ফাইবারে এই গ্লাসগুলি ইউজ করি বা প্রিজমে এই গ্লাসগুলি ব্যবহার করে থাকি। এই পর্যায়ে আমরা এই গ্লাসটি আবার বিভিন্ন ধরনের গ্লাস বা হাউস হোল্ড সামগ্রীতেও তৈরি করে থাকি। যে আমরা যে পাইরেক্সের বিভিন্ন সামগ্রীগুলি তৈরি করি, সেটাও এই গ্লাসের মাধ্যমে তৈরি করি। ফোম গ্লাস, এটা একটা হিট প্রুফ এবং সাউন্ড প্রুফ হিসেবে কাজ করে। এটা একটা গ্লাস যার ভিতরে বিভিন্ন গ্লাসের উপাদানগুলি দিয়ে একটা কোটিং করা থাকে, যা আমাদের বিভিন্ন পার্টিশন কাজে আমরা ব্যবহার করি। এই পার্টিশনটা অনেকটা হিট এবং সাউন্ড প্রুফ হিসেবে কাজ করে। আমরা গ্লাসের ভিতরে বা পার্টিশনের ভিতরে এই বিষয়গুলি ইউজ করতে পারি। অনেক সময় আমরা এই ফোম গ্লাসটা দেখা যায় আমরা যখন শিটিং করি, শিটিং এর নিচেও দিতে পারি, এতে আমাদের হিট রিডিউস হয়। প্লাস্টিক গ্লাস, আমরা প্লাস্টিক সামগ্রী দিয়ে যে সমস্ত গ্লাস তৈরি করি বা যে সমস্ত গ্লাসের উপাদানগুলি তৈরি করি, সেটাই আমরা বলবো প্লাস্টিক গ্লাস। এটা অনেক স্বচ্ছ, এটা ভালো মানের প্লাস্টিক দিয়ে এই গ্লাসগুলি তৈরি করা হয়। ওপেক গ্লাস, এই গ্লাসটা অনেক বেশি ব্যবহার হয় ইদানিং। আমাদের বিভিন্ন অফিস আদালতে এই গ্লাসের ব্যবহার প্রচুর। এইটার বিশেষ বৈশিষ্ট্য কি, যে আমরা একটা সার্টেন লেভেল বা সার্টেন হাইট পর্যন্ত আমরা চাই কি একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করুক, বা বাইরে থেকে ভিতরের অবস্থানটা দেখা যাবে না, বাট ভিতর থেকে বাইরের দেখা যাবে। এই ধরনের যে গ্লাসগুলি আমরা তৈরি করি তাকে আমরা বলি ওপেক গ্লাস। এটা আমাদের ফার্নিচার জগতে বা বিভিন্ন ইন্টেরিয়র সামগ্রী হিসেবে বহুল ব্যবহৃত হয়। এর পাশাপাশি ফ্রস্টেড গ্লাসটাও অনেক বেশি ব্যবহার করা হয়। ফ্রস্টেড গ্লাস হলো আমাদের গ্লাসের একটা প্রলেপ বিশেষ, বা এটাকে ঘষে দেওয়া হয়। ঘষার ফলে কি হয়, বিভিন্ন ধরনের শেড তৈরি করে বা টেক্সচার তৈরি করে। আমরা বিভিন্ন ফ্লাওয়ার করতে পারি, বিভিন্ন কারুকার্য করতে পারি এই ফ্রস্টেড গ্লাসের মাধ্যমে। এটার বিশেষ বৈশিষ্ট্য কি, যে এটার বাইরে এবং ভিতর থেকে দেখা যাবে না। এটা আমরা আউটসাইডের ব্যবহার করতে পারি, যে আউটসাইডের থেকে সহজে দেখা যাবে না।
কালার্ড গ্লাস, আমরা বিভিন্ন ধরনের কালারিং ম্যাটেরিয়ালস ইউজ করে যে গ্লাসগুলি তৈরি করব সেটাই হলো কালার গ্লাস। এটার বিভিন্ন কালার পাওয়া যায়। এই কালারগুলি আমরা বিভিন্ন এই সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এই গ্লাসগুলি ব্যবহার করি এবং এর ভালো একটা অবদান রাখে সৌন্দর্য বর্ধনে। পাশাপাশি আমরা মিরর গ্লাসের একটা সাইডে একটা কোটিং করা থাকে, যার ফলে আমরা গ্লাসের মাধ্যমে আমাদের ছবিগুলি দেখতে পারি বা বিভিন্ন প্রতিফলনগুলি দেখতে পারি। এটা আমাদের আয়না হিসেবে কাজ করে। তাহলে বন্ধুরা, এই যে বিভিন্ন ধরনের গ্লাসগুলি আমরা দেখতেছি, এগুলি আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়। এই পর্যায়ে আমরা আরো কিছু গ্লাস দেখি যা বর্তমানে অনেক বেশি ব্যবহার করা হয়। আর্নেল্ড গ্লাস, এই গ্লাসগুলি দেখা যায় যে আমাদের ঠান্ডা রাখে এবং টেম্পারেচারটা কন্ট্রোল করে। এই গ্লাসগুলি আমরা বিভিন্ন এক্সটেরিয়র সামগ্রী হিসেবে ব্যবহার করি। এর পাশাপাশি এর চেয়ে আরো উন্নত মানের যে গ্লাসটা আছে সেটা কি হিট স্ট্যান্ডিং গ্লাস। এই গ্লাসটি দেখা যায় 650 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এ প্রতিরোধ করতে পারে। এই অবস্থায় সে কুল থাকতে পারে এবং সব তাপমাত্রা শোষণ করতে পারে। এটার মধ্যে দুইটা প্রলেপ থাকে, একটা টেম্পার্ড এবং একটা হিট রেজিস্ট্যান্স। দুইটা প্রলেপের মাধ্যমে আমাদের বাড়িঘরকে প্রোটেকশন দেয়। এর পাশাপাশি আমরা টেম্পার্ড গ্লাস পাই, এটা খুব বেশি ব্যবহার হচ্ছে ইদানিং। তোমরা যদি খেয়াল করে থাকো বন্ধুরা, বিভিন্ন ফার্নিচার শোরুম, বিভিন্ন শোরুম দেখবা যে সারা রাত খোলা থাকে এবং ভিতরে ফার্নিচারগুলি দেখা যায়, বাট কেউ চুরি করে না বা ডাকাতি করে না। কারণ কি, এগুলি খুব শক্ত এবং এগুলিকে ভাঙা যায় না সহজে এবং এটা হিটেও নষ্ট হয় না। হিট প্রুফ থাকে এবং সাউন্ড প্রুফ থাকে, যে কারণে এইটার ব্যবহার অনেক বেশি থাকে। আবার এটার মধ্যে দুই ধরনের ক্যাটাগরি আছে। আমরা এই ধরনের গ্লাসগুলি স্ট্রাকচারাল কম্পোনেন্টেও ইউজ করি। তাহলে বন্ধুরা, এই যে বিভিন্ন ধরনের আমাদের টেম্পার্ড গ্লাস গুলি আছে, সেগুলি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এই পর্যায়ে আমরা দেখি লেমিনেটেড গ্লাস। এই গ্লাসটি বর্তমানে বহুল ব্যবহৃত হয়। এইটা কি এক বা একাধিক কাচের প্রলেপ দিয়ে মাঝের স্তরে একটা শীট বা বিভিন্ন গ্যাস দিয়ে আমরা যে গ্লাসগুলি তৈরি করি তাকে আমরা বলবো লেমিনেটেড গ্লাস। এই গ্লাসগুলি দেখা যায় যে ভিতরে একটা প্রলেপ থাকে, দুই পাশে দুটি চাপ গ্লাস থাকে এবং মাঝখানে প্রলেপ। এই প্রলেপগুলি কি করে আমাদের হিট প্রুফ করে, সাউন্ড প্রুফ করে এবং আমাদের এটাকে স্থায়িত্ব দান করে। পাশাপাশি আমরা এটাকে আমরা গ্যাসের মাধ্যমেও করতে পারি, যে দুই সাইডে দুটি গ্লাস এবং মাঝখানে একটা গ্যাস দিয়ে আমরা সেপারেট করে দিতে পারি। এখানেও কিন্তু আমরা অনেকগুলি ফাংশন কাজ করে, যেমন হিট এবং সাউন্ড প্রুফ হয়। পাশাপাশি এই ধরনেরও এয়ার স্পেস ফ্রি থাকে, কোনো গ্যাস থাকবে না, বাট জাস্ট অনলি এয়ার থাকবে। এটাও বেশ ভালো ব্যবহার হয়। আমাদের বর্তমান বাংলাদেশে প্রচুর ব্যবহার হয় এই ধরনের গ্লাস। বিভিন্ন উইন্ডোতে এই ধরনের গ্লাস ব্যবহার করা হয়। এর বাইরে এই পর্যায়ে আমরা দেখি কাচের ধর্ম। ধর্ম বলতে আমরা বুঝি যে কাচের গুণাগুণগুলি কি আসলে, আমরা কিভাবে বলবো যে এই কাজটা ভালো, এই কাজটা ভালো না। কাচের ধর্মগুলি হলো, এগুলো উচ্চ তাপে প্রসার্য ও অদানাদার ও ভঙ্গুর সামগ্রী। এটা উচ্চ তাপে মানে প্রসারণ হয় এবং অদানাদার এবং ভঙ্গুর সামগ্রী ভেঙে যায়। বিভিন্ন প্রকার কাচের ওজন তারতম্য ঘটে, তবে এগুলো পানির তুলনায় প্রায় 2.5 গুণ ভারী। সে মতে প্রতি ঘনমিটারের ওজন প্রায় 2500 কেজি, অর্থাৎ 1 ঘনমিটারের ওজন 2500 কেজি। এগুলো তাপীয় প্রসারাঙ্ক খুব কম, এর প্রসার মানে তাপের প্রভাবে এর প্রসারাঙ্ক অনেক কম। যদি বেশি প্রসারাঙ্ক হতে যায় তাহলে ফেটে যায়। এগুলোর আলোকীয় ধর্ম বিশেষভাবে উল্লেখযোগ্য, এর আলোক এদের প্রতিফলন ঘটায়। এগুলো রাসায়নিক বিক্রিয়া কম আক্রান্ত হয়। গ্লাস উল বা গ্লাস ফাইবার আকারে এগুলো তাপ ও শব্দ অন্তরক। তোমাদের প্রথমে বলেছি যে গ্লাস ফাইবার, ফাইবার গ্লাস যেটা আছে সেটাকে আমরা অনেক সময় গ্লাস উলও বলি। এটা কিন্তু তাপ এবং শব্দ প্রতিরোধ করে। গলিত গ্লাস বিদ্যুৎ পরিবাহী, এটার মধ্যে বিদ্যুৎ পরিবহন হয়, বাট অগলিত গ্লাস বিদ্যুৎ পরিবাহী না।
এ পর্যায়ে আমরা আরো কিছু দেখি। এগুলো স্বাভাবিক তাপমাত্রায় উচ্চমানের বিদ্যুৎ প্রতিরোধী ও ডাই ইলেকট্রিক স্ট্রেংথ সম্পন্ন। এগুলোকে স্যান্ড ব্লাস্টিং এর মাধ্যমে খোলা করা যায়। আমরা যে অনেক সময় বললাম যে ফ্রস্টেড করা যায় বা আদার্স করা যায়, এগুলি ঘোলা করা যায়। গলনাঙ্কে এগুলোর টুকরাকে জোড়া দেওয়া যায়। মানে আমরা যদি একটা কাজ ভেঙে যায়, এটাকে গুলিয়ে জোড়াও দেওয়া যায়। এগুলোকে আলো অপসারী বা আংশিক স্বচ্ছ অবস্থায় তৈরি করা যায়। এগুলোর স্ফীত আকার আকৃতির ঝালাই করা যায়। যেহেতু আমরা কাঁচ তৈরি করি, একটা লিকুইড করি, প্রথমে হিট দিয়ে একে লিকুইড বানাই। এই লিকুইড বানানোর পরে বিভিন্ন ছাঁচে বা বিভিন্ন টেবিলে বিভিন্ন থিকনেসের তৈরি করি, যার ফলে আমরা যে কোনো আকৃতিতে এই গ্লাসগুলি তৈরি করতে পারি। এগুলো সব তৈরি দণ্ডের প্রস্থ ক্ষেত্রফল এর সাথে টান নেয়ার শক্তি বিপরীতমুখী অনুপাত ঘটে। অর্থাৎ যেমন 1.27 সেন্টিমিটার ব্যাসের দণ্ড 700 কেজি পার বর্গ সেন্টিমিটার লোড বহন করে, এবং 0.00129 সেন্টিমিটার ব্যাসের ফাইবার, দেখো আমরা বলছি ফাইবারটা অনেক উন্নত মানের একটি সামগ্রী। 0.00129 সেন্টিমিটার ব্যাসের ফাইবার প্রায় 24,500 কেজি টান নিতে পারে। চিন্তা করা যায়, যেখানে 1.27 সেন্টিমিটার ব্যাসের দণ্ড মাত্র 700 কেজি, অর্থাৎ কাচের। আর যখন আমি ফাইবার দিয়ে তৈরি করব, থিকনেসটা কম হবে, বাট এর ওজন নেওয়ার ক্যাপাসিটি বা টান নেওয়ার ক্যাপাসিটি অনেক বেশি। তাহলে যে কারণে আমাদের ফাইবার গ্লাসটি অনেক শক্তিশালী কম্পোনেন্টে আমরা ব্যবহার করি। এই পর্যায়ে আমরা দেখি কাচের ব্যবহার। কাচের বহুল ব্যবহার করা হয়। আজকাল কাচের বহুল ব্যবহার পরিলক্ষিত হয় অফিস আদালতের দরজা, জানালা, ঢালু স্কাইলাইটে, সিঁড়ির সানলাইটে, দরজা জানালার উপরে ফ্যানলাইটে, আলমারির দরজায়, ড্রেসিং টেবিলে, দোকানের প্রদর্শন কক্ষে ও শোরুমে, শোকেসে, অফিস আদালতের টেবিলে, আচ্ছাদনে, বাথরুমে, গবেষণাগারে, যানবাহনের জানালায়, প্যান পাত্র, বাসন কুসন, ছাইদানি, ফুলদানি, রাসায়নিক গবেষণাগারে ইত্যাদিতে কাঁচ ব্যবহার ব্যাপকভাবে দেখা দেয়। এত ভিন্ন বৈদ্যুতিক বাল্ব, টিউবলাইটের টিউব, হারিকেনের চিমনি, পার্টিশন দেয়ালের ইত্যাদিতে কাঁচ অনেক ব্যবহার করা হয়। এর বাইরেও আমরা দেখো যে বিভিন্ন স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে আমরা কাঁচ তৈরি করি। দেখো আমরা একটা ওয়্যার হাউস, যার আউটসাইডে আমরা টোটালটাই কাঁচের দিয়ে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। আবার দেখো কাঁচ দিয়ে আমরা একটা বাউন্ডারি তৈরি করতে পারি বা রেলিং তৈরি করতে পারি। আবার কাঁচ দিয়ে আমরা সিঁড়ি তৈরি করতে পারি। দেখো আমরা সিঁড়ি সাধারণত কাঠ বা কংক্রিট দিয়ে তৈরি করি, লোহা দিয়ে তৈরি করি, পাশাপাশি আমরা সিঁড়ি দিয়েও তৈরি করতে পারি। আমরা বিভিন্ন পার্টিশন কাজে ব্যবহার করতে পারি। আমাদের বিভিন্ন হাই রাইজ বিল্ডিং এর আউটসাইডে গ্লাস ব্যবহার করতে পারি। বিভিন্ন ডিজাইনের গ্লাস তৈরি করতে পারি। দেখো বন্ধুরা, বিভিন্ন এগুলি স্ট্রাকচারাল কাজে আমরা কাঁচ ব্যবহার করে থাকতেছি। এই পর্যায়ে আমরা দেখি সিরামিকের শ্রেণীবিভাগ। সিরামিকের শ্রেণীবিভাগ অর্থাৎ আমরা যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলি সিরামিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করি, সেইটার কি শ্রেণীবিভাগ আছে? 1. মাটি। 2. মাটি নির্মিত টালি, দুর্বল সামগ্রী, পোর্সিলেন সামগ্রী, শিলাপণ্য। এই যে সিরামিকের বিভিন্ন ধরনের উপাদানগুলি আছে, এই উপাদানগুলি আমরা বাংলাদেশে বিভিন্ন কাজে ব্যবহার করি। তাহলে কি কি আছে দেখি। মৃৎ সামগ্রী বা সিরামিকের ধর্মগুলি কি? এগুলোকে কাঁচা অবস্থায় স্ফীত আকার দেওয়া যায়। আমরা যখন একে কাঁচা রাখি, বিভিন্ন শেপ বা বিভিন্ন আকারে তৈরি করা যায়। এগুলোকে পুরানোর পর বেশ টেকসই হয়। এগুলো অ্যাসিডে আক্রান্ত হয় না, অর্থাৎ মাটি যেহেতু, সেই কারণে এটা অ্যাসিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। এগুলোকে স্ফীত বর্ণে রাঙানো যায়, অর্থাৎ আমরা যে কোনো বর্ণে তৈরি করতে পারি। বিভিন্ন কালার ইউজ করলেই বর্ণগুলি পাওয়া যায় এবং বর্ণগুলি স্থায়ী করা যায়। এগুলো বেশ শক্ত এবং মজবুত।
এগুলো আবহাওয়ায় আক্রান্ত হয় না। এগুলোর গঠন সমভুনটে এবং কাঠিন্য অধিক। এগুলোর কাদা লৌহমুক্ত করে এগুলোকে ধবধবে সাদা বর্ণের করা যায়। এগুলোকে পুরানো কালে সামগ্রীর ধরন অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় পোড়াতে হয়। এগুলো তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, এর মধ্যে বিদ্যুৎ পরিবহন হয় না। এগুলোর প্রসার এবং সংকোচন খুবই নগণ্য, এরা প্রসার হয় না, প্রসার হতে গেলেই ফেটে যাবে এবং সংকোচন হলেও ভেঙে যাবে। এগুলো লবণাক্ত পরিবেশে ও পানিতে আক্রান্ত হয় না, যেহেতু মাটি লবণ এখানে আক্রান্ত হয় না। অধিক ঘনত্বের সিরামিক পানি শোষণ রোধী। আমরা দেখি পোর্সেলেনের বিভিন্ন টাইলস, আমরা এটা পানি শোষণ করে অনেক কম। এগুলো উপাদানে বিশেষত্ব এনে এগুলোকে নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত তাপ রোধী করা যায়। তাহলে বন্ধুরা, প্রকৌশল কর্মকাণ্ডে সিরামিকের ব্যবহার। প্রকৌশল কর্মকাণ্ডে বিভিন্ন শ্রেণীর সিরামিকের ব্যবহার সংক্ষেপে দেওয়া হল। ১. মাটির তৈরিতে ইট হিসেবে ব্যবহার। ইমারতের গাঁথনিতে ব্যবহার হয়। দেয়াল ও মেঝেতে ব্যবহার করা হয়। সড়ক ও জনপথে ব্যবহার করা হয়। ব্রিজ ও কালভার্টের নির্মাণে ব্যবহার করা হয়। কংক্রিটের খোয়া, রেলপথের ব্লাস্ট হিসেবেও এই সিরামিক সামগ্রীগুলি ব্যবহার করা হয়। মাটি নির্মিত টালি হিসেবে ব্যবহার করা হয়। ঢালু চালের ছাউনিতে ব্যবহার করা হয়। আমরা অনেক ধরনের দেখবা যে স্লোপ যে ছাদগুলি আছে সেখানে আমরা টালি ইউজ করি। ঘরের মেঝে ও দেয়ালে আবৃত করি, বিভিন্ন ধরনের টাইলস ইউজ করি। পানি নিষ্কাশনের ড্রেনে, কারণ এটা বিভিন্ন শেপের পাওয়া যায় যার মাধ্যমে পানিগুলি সহজে নিষ্কাশন হয়। দুর্বল সাশ্রয়ী হিসেবে ব্যবহার করা হয়। দুর্বল ইট হিসেবে তৈরি হয়। চুল্লি ও ফায়ার প্লেসে এটা ব্যবহার করা হয়। লোহা গলনাঙ্কের ফার্নেস, বয়লারের লাইনিং, কাঁচ, গলনাঙ্কের চুল্লি, দহন প্রকোষ্ঠেও ব্যবহার করা হয়, কারণ এগুলি অত্যন্ত হিট প্রুফ বিধায় এগুলি বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। তাহলে বন্ধুরা, এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম? এই অধ্যায় শেষে আমরা শিখলাম কাঁচের সংজ্ঞা, কাঁচের ব্যবহার, কাঁচের প্রকারভেদ ও আকার, কাঁচের ধর্ম, সিরামিকের শ্রেণীবিভাগ ও ধর্ম ও ব্যবহার এবং কাঁচের উপাদান। তাহলে বন্ধুরা, এই যে বিষয়গুলি আমরা জানলাম, বিশেষ করে আমরা কাঁচের ব্যবহারটা ভালো করে শিখবো, কারণ আমরা যখন এখন কাজ করতে যাই বিভিন্ন প্রজেক্টে দেখা যায় যে ইন্টেরিয়র বিভিন্ন কাজের জন্য আলাদা ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়। তুমি যদি এই বিষয়গুলি জানো, বিশেষ করে কাঁচ, পেইন্টিং সামগ্রী, টাইলস, এই যে তিনটা বিষয়, অন্তত এই তিনটা বিষয় যদি তুমি জানো, দেখা যায় যে অনেক জায়গায় তুমি কাজ করার সুযোগ পাবা, কারণ আমরা এই বিষয়গুলির উপরে, এর সাথে আছে পেইন্টিং, এই বিষয়গুলির উপরে আমরা ইন্টেরিয়র জগতে ব্যাপক হারে কাজ করতে পারি। এর পাশাপাশি ফিনিশিং কার্পেন্ট্রি বিষয় যদি আমরা জানি যে কাঠের যে বিকল্প ম্যাটেরিয়ালস আমরা গত ক্লাসে করাইছিলাম। দেখো বন্ধুরা, এই অবস্থায় আমি একই কথা বলবো যে এই যে ম্যাটেরিয়ালসগুলি আমি যত বেশি ধারণ করতে পারবো, আমার সমৃদ্ধি তত বেশি আসবে, আর আমার সমৃদ্ধি যত বেশি আসবে, দেশের সমৃদ্ধি আরো বেশি আসবে, কারণ আমার সমৃদ্ধি মানে দেশের সমৃদ্ধি। আমি যদি ভালো কিছু করি, আমি আয় বেশি করব, আমি ট্যাক্স বেশি দিব এবং আমার দেশের জন্য বেশি কাজ করতে পারবো। পরিশেষে আমি তোমাদের বলবো, ভালো করে প্রতিটি ম্যাটেরিয়ালস শিখো এবং কাজ করো। এবং এই পর্যায়ে তোমাদের কয়েকটি বাড়ির কাজ আছে, এই বাড়ির কাজগুলি তোমরা তোমাদের সেশনাল খাতায় সুন্দর করে তুলবা এবং ক্লাস যখন খুলবে শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবা। এই বিষয়ের উপর তোমার একটা ধারাবাহিক মূল্যায়নের মার্ক আছে। আশা করি বিষয়গুলি বোঝার চেষ্টা করবা। এই অবস্থায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।